সেনাপ্রধান 25 তারিখে পিলখানা গেটের সামনে ছিল। যতটুকু জানি উনি একটা ব্যাটালিয়নের টুয়াইসি ছিল। উনি সেনা অফিসারদের বাঁচানোর জন্য ওনার ভূমিকাটা কি ছিল এটা জাতির কাছে উনি পরিষ্কার করবে কথাটা। আর উনি বর্তমান উনি ফুল স্টপ সেনাপ্রধান। দিয়েছেন। হ্যাঁ, বর্তমান সেনাপ্রধান উনি ফুল স্টপ দিয়েছেন। উনি ফুল স্টপ দেওয়ার কে? উনি কি দেশের আইন আদালত? এখন হাইকোর্টে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে মামলা চলমান। উনি ফুল স্টপ দেওয়ার কে? উনি মূলত কমিশনকে হুমকি দিয়েছে যে কমিশন যাতে সঠিক তথ্যটা বের না করে। উনি সেনাপ্রধান থাকা অবস্থায় ওনার বাহিনীর ভিতরে আইনের ঘর ছিল, উনি জানে না? উনি কি পদক্ষেপ নিয়েছিলেন এটা জাতির কাছে উনি পরিষ্কার করবেন কথাটা। যারা খুনি তাদের বিচারক সবাই চায়, বাংলাদেশের মানুষ সবাই চায় সেনা অফিসার যাদের মারছে তাদের বিচারক। আমি যে তানভীর হাসান নূরের সাথে সাথে চাকরি করছি, ওনার মধ্যে একটা অনেস্ট অফিসার হয় না। মেজর তানভীর হাসান নূর, রংপুরে। আমি বিডিআর সৈনিক ছিলাম। আমাদের এত এত আমাদের ভালোবাসতো ওই যে ম্যাডাম তাসনুমা ম্যাডাম। আমি ওনার বাচ্চার দুধ নিয়ে আসতাম শহীদপুর ক্যান্টনমেন্ট থেকে। উনি জানে না? উনি পুলিশটা দেওয়ার কে? আমার প্রশ্নটা এটাই। জি জি, ধন্যবাদ আপনাকে। মনির। জি, ধন্যবাদ এনাম ভাই এবং দেশপ্রেমিক দুজন আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের ক্রান্তি লগ্নে সেনাপ্রধান প্রশংসিত একটা ভূমিকা পালন করেছেন, কিন্তু উনার অধীনে 526,000 জন রাজনীতিবিদ বা বিভিন্ন কর্মকর্তা উনার জিম্মা ছিল। এই লোকরা এখন কোথায় আছে, কিভাবে আছে? আমাদের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা কোনো কমিশন বা কোনো কমিটি কেন উনাকে এখনো প্রশ্ন করে না বা উনার কাছে জানতে চায় না এরা কোথায় আছে? আর সেনাপ্রধান রাজনীতিবিদদের প্রতি যে ক্ষোভ প্রকাশ করেছেন, এই ক্ষোভটা অধিকাংশ জনগণের মনের বহিঃপ্রকাশ। শেখ হাসিনার এই 16 বছর নির্যাতন সহ্য করেছেন, এরপরে 11 নির্যাতন সহ্য করেছেন মনিরুদ্দিন ফখরুদ্দিন, কিন্তু ইউনূস সাহেব কি এমন খারাপ কাজ করে ফেলেছেন যে উনারকে আপনারা 1 বছর সহ্য করতে পারতেছেন না এখনো, এবং উনার বিরুদ্ধে এত কিছু করতেছেন। উনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, এরপরও যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন। আমাদের রাজনৈতিক দলের বিশৃঙ্খলার কারণে দেশে এরকম অরাজকতা করার সুযোগ পাইতেছে ওরা। আমাদের রাজনৈতিক দলগুলো ক্রান্তি লগ্নে দেশের সমস্যার মধ্যে রাজনৈতিক কর্মীদেরকে দেশের কাজে ব্যবহার না করে ব্যবসা বাণিজ্যের কাজে পরিণত করেছেন, চাঁদাবাজি লুটতরাজের মধ্যে কোনদিকে অনুপ্রাণিত করেছেন। তাহলে আমাদের দেশগুলো কবে দেশপ্রেমিক হবে? জনগণ কিভাবে ওনাদের প্রতি আস্থা রাখবেন? জনগণের কার প্রতি আস্থা রাখবেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ। মামুন সাহেব বলেন, বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনুস স্যার, আপনি তো একজন দেশপ্রেমিক সৈনিক, আপনাকেই বলছি। স্যার, বাংলাদেশের একটা স্পর্শকাতর জায়গা হচ্ছে, সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ভূমিকা কিন্তু এই 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 5ই আগস্টে ভালোই ছিল। যদি সেনাবাহিনীর ভূমিকা ভালো না হতো তাহলে হয়তো একটা দেশ গৃহযুদ্ধের দিকে যাইতো। আমরা সেই সেনাবাহিনীর ভূমিকাকে শ্রদ্ধা জানাই। তবে বর্তমানে বাংলাদেশ যেহেতু একটা স্বার্থপরের জায়গা, স্বার্থ থাকেই, স্বার্থ থেকে মানুষ কথা বলে, কখন কি চেঞ্জ হয়। কিন্তু 5ই আগস্টে সেনাবাহিনীর একটা মুখ্য ভূমিকা ছিল, এটা আমাদের প্রত্যেককেই মানতে হবে। সেই ভূমিকাটা যদি ভালো না হতো আমরা হয়তো গৃহযুদ্ধের দিকে যাইতাম। হাসিনুস স্যার, আপনাকে একটা কথা বলি, আপনি একটু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যেন। সেটা হচ্ছে যে এই যে আমরা আমরা যারা সব সময় এই নির্বাচন নিয়ে কথা বলতেছি, এটা বলতেছি, ওটা বলতেছি, আমাদের তো একটা উদ্দেশ্য ছিল। আমরা 5ই আগস্টে যখন সরকার, এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, আমি নিজেও আন্দোলন করছিলাম। আমাদের আন্দোলন ছিল একটা সংস্কার মুক্ত রাষ্ট্র হবে, যে রাষ্ট্রে মানুষ একটা কল্যাণমুখী সমাজ ব্যবস্থা পাবে, পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে, সৌহার্দ্য থাকবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। এই সমাজ ব্যবস্থা থেকে আমরা পূর্ণ বহাল করতে পারবো না, নতুন না ওই আগের ফ্যাসিবাদী ওই সমাজ দিকে ফিরে যাব, ওই সমাজ ব্যবস্থার দিকে ফিরে যাব? যদি আমরা এই সমাজ ব্যবস্থাকে সংস্কার না করতে পারি তবে আমাদের এই সার্থকতা কোথা থাকবে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের পরে চেয়েছিলাম যে যারা পুলিশ বাহিনীতে, যারা আওয়ামী লীগের হয়ে অপরাধ করেছিল তাদের সকলকেই বাদ দেওয়া হবে। তো আমরা আশানুরূপ সংখ্যায় না দেখলেও কিছুটা আমরা দেখেছি, যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগের সময় যাদেরকে অন্যায় করে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে নেওয়া হয়েছে। কিন্তু সেনাবাহিনীর মধ্যে সেটাও আমরা প্রতিফলন দেখিনি। অবসরপ্রাপ্ত কর্নেল মুস্তাফিজুর রহমান বলেছিলেন যে সেনাবাহিনীতে যাদেরকে আওয়ামী লীগের সময় অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের ব্যাপারে সুপারিশ করা হয়েছিল সেনাপ্রধানের কাছে।
সেনাপ্রধান সেটাকে রিজেক্ট করেছেন এবং বলেছেন আজকে যে বিষয়টা নিয়ে একটু এটা বলেন, বিষয়ের উপর একটু প্রশ্ন বলেন, সেনাপ্রধান সেটা নিয়ে বললে তো হবে না। আমাদের দুইটা বিষয়তে নির্ধারিত বিষয়ের উপর না বলেন। আমি তো আপনাকে বড় 10টা বিষয় বলতে পারবো না, বিষয়ের উপর বলেন। না বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান সেনাপ্রধানের বক্তব্য, আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন, এর বাইরে কোনো এটা তো প্রশ্ন অনেকেই নেই। প্রশ্ন করলেন, তাই আমি সেনাপ্রধানকে নিয়ে এই প্রশ্নটাই রাখতে যাচ্ছিলাম যে উনি কেন আওয়ামী লীগের সময় যারা অন্যায়ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে কেন তিনি রিক্রুট করলেন না, আপনি তাদের তাহলে প্রতি এই কেন তিনি ইনসাফ করলেন না? প্রশ্নটাই সরাসরি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটাই সরাসরি বলেন, পুরো ঘুরিয়ে পিছিয়ে বললে তো সময়টা নষ্ট হয়। আজহারুল ইসলাম সাহেব বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ মনীষ সাহেব যুক্ত করবার জন্য। আমি যে বিষয়টা প্রথমে উল্লেখ করতে যাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে এই যে 57 জন প্রকৌশ সেনা কর্মকর্তা পিলখানা ট্র্যাজেডিতে হত্যা হওয়া, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আমাদের স্বাধীনতা যুদ্ধেও এতগুলো সৈনিক সেনা কর্মকর্তা আত্মহত্যা দিতে হয়নি। তো এত বড় একটা ঘটনার পর সেনা বাহিনী থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ওটা পরপরই সেটা যে রিপোর্টটা কিছুটা এসেছিল ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায়, তারপর সেটা বন্ধ করে দেওয়া হয়। তারপর সেনা কুঞ্জে যখন প্রথম ওই সময়ে ডিফেন্স মিনিস্টার হিসাবে প্রাইম মিনিস্টার গিয়েছিলেন, তাকে মিড লেভেলের অফিসাররা যে সময় প্রশ্ন করেছিল, যে মানে তাদের আবেগ দেখাচ্ছিল, সেটাও আমরা সবাই জানি। তো এখন এই দীর্ঘদিন পরে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে দেশবাসী খুব ভীষণভাবে প্রত্যাশা করছিল যে এবার একটা স্বচ্ছ তদন্ত এবং একটা নিরপেক্ষ বিচার পাবে। কিন্তু সেখানে আমি প্রশ্ন রাখতে চাই, এখানে সম্মানিত আলোচক আছেন কর্নেল হাসিনুর রহমান সাহেব, উনি নেট্রো নিউজে প্রথম বার্তা দিয়েছিলেন যে ওই যে আজমির সাহেব সম্পর্কে বলছিলেন, ওনার কাছ থেকে আমরা জেনেছিলাম। তো ওনার কাছেই আমি প্রশ্ন রাখতে চাই যে আমাদের সেনাপ্রধান যেভাবে এই যে কারা জড়িত, কারা দোষী এবং ফুল স্টপ এইসব যে বক্তব্যে যে কথাগুলো এনেছেন এবং কমিশনের প্রধানকে সামনে রেখে, তাতে কি আমরা নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ বিচার পাবো, এটা কি আশা করার সুযোগ আছে কিনা দয়া করে বলবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আব্দুল হাকিম, আনমিউট করেন। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। মনির ভাই, সেনাপ্রধানের বক্তব্য এবং দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে আজকের আলোচনা। দেখেন, আমি গতকালকে একটা বক্তব্য দেখেছি, উনি দাবি করেছে উনি ওই সময় র্যাবের জিওসি ছিলেন, ওনার নাম হচ্ছে জামান। উনি এই পিলখানার ঘটনা শোনার পরে ওনার বাহিনী নিয়ে উনি পিলখানা অর্থাৎ ধানমন্ডি ওই লেকের পারে অবস্থান নেন। তো উনি বলছেন যে আমি 2000 পিস গুলি নিয়ে এবং অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হই। আমি আক্রমণে যাব, এই সময় আমার কাছে ফোন আসলো যে আমরা যমুনাতে বসেছি প্রধানমন্ত্রীর সঙ্গে, আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই, একটু অপেক্ষা করতে হবে। জামান সাহেব উনি নিজে বক্তব্যটা দিয়েছেন, একটু অপেক্ষা করতে হবে। তো কিছু সময় পর উনি আবার খোঁজ নিলেন, উনি বললেন আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এর মধ্যেই বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি ওনার বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন এবং জামান সাহেবের সঙ্গে পাশাপাশি অবস্থান নেন, এবং উনিও সেই একই কথা বললেন যে কিছু সময় অপেক্ষা করতে হবে, যমুনা থেকে যে সিদ্ধান্ত আসবে শান্তিপূর্ণ একটা সমাধান করতে হবে। আর জামান সাহেবের বক্তব্য, ওই সময় কর্নেল গুলজার ওনাকে বারবার ফোন করছিল, আমরা খুবই বিপদের মধ্যে আছি, আমাদেরকে বাঁচাও, তোমরা যদি আমাদেরকে না বাঁচাও আমাদের বাঁচার কোনো উপায় নেই, বারবার এই জামান সাহেবকে ফোন করছিলেন। এটা জামান সাহেব নিজে বক্তব্য দিয়েছে, আমি গতকালকে শুনেছি ওনার বক্তব্যটা। তাহলে কে সিদ্ধান্ত নিচ্ছিল যমুনা থেকে যে শান্তিপূর্ণ সমাধান করবে? আর জামান সাহেব সেটার জন্য অপেক্ষা করছিল, ওয়াকার জামান সাহেব সেটার জন্য অপেক্ষা করছিল। আর ভেতর থেকে যে সমস্ত অফিসাররা ছিল তেনাদের কাছে তেনাদের প্রাণ বাঁচানোর জন্য সাহায্য চাচ্ছিলেন। আজকে বলা হলো বিডিআর জওয়ানরা তাদেরকে হত্যা করেছে। তাহলে এখান থেকে ওই ঘটনা আর এই ঘটনার মধ্যে এই সেনা অফিসাররা জিওসিরাই যে বক্তব্যটা দিলেন, তাহলে প্রকৃত অর্থে কে হত্যা করেছে এই সেনা অফিসারদেরকে, এটা একটু একজন সেনা কর্মকর্তা আছেন, আপনি একটু বিশ্লেষণ করবেন। আমি জামান সাহেবের বক্তব্যটার কথা শুধু তুলে ধরলাম। শেষ করছি মনির ভাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কতটা অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, সেটা গাজীপুর মহানগর আদালত থেকে আজকে 2 জন আসামিকে ছিনিয়ে নিয়েছে। এই 2 আসামি আজকে আদালতে আত্মসমর্পণ করতে এসেছিল।
বিবাদী পক্ষ তাদেরকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে গেছে সিনেমা স্টাইলে, নিয়ে কোথায় নিয়ে গেছে তারা আর হদিস করতে পারেনি পুলিশ, এখনো আদালতের কাছে জমা দেওয়া হয়নি। তারা বেঁচে আছে না মারা গেছে সেটা আল্লাহ ভালো জানে, আর ওই তারা ভালো জানে। এটা একটা দিক। আর আরেকটা দেখেন, একটা আলোচনা সভা হচ্ছিল ব্যবসায়ীদের সঙ্গে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের উপস্থিতিতে একজন ব্যবসায়ী নেতা বললেন, আপনি তো গণদুশমন। এভাবে প্রকাশ্যে ওনাকে ইঙ্গিত করে হাত ঝাঁকিয়ে ওনার দিকে ইশারা করে বললেন, আপনি গণদুশমন, আপনি তো এসি গাড়িতে যাওয়া আসা করেন, আপনি কোনো সিগন্যালে পড়েন না, আমরা পড়ি, আপনি জঙ্গ দুর্ভোগ আর করবেন না, আপনারা আমাদেরকে মাফ করুন। এভাবে বলেছে, প্রকাশ্যে এভাবে বলছে। ছিনতাইয়ের ঘটনা তো বলাই যাবে না। এক বোন অটোতে বসে যে আত্মনাদ করেছে আজকে, যে আমরা মান সম্মান নিয়ে রাস্তায় বেরোতে পারছি না, আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি। রবি ভাই বললেন যে কমিউনিটি পুলিশিং করতে হবে, 100% এটা সঠিক। পাশাপাশি কোনো এক সময় আমাদের নাটোর জেলা থেকে একটা সংগঠন তৈরি হয়েছিল, লাঠিবাসী সংগঠন। লাঠিবাসী নিয়ে যদি কেউ আক্রমণ করতো, সন্ত্রাসী আক্রান্ত হতো, একটা লাঠি একটা বাঁশিতে ফু দিতে পারলেই সকল ব্যবসায়ীরাই বাঁশি ফু এবং একটা লাঠি নিয়ে বের হয়ে যেত। আবার সেই লাঠিবাসী সংগঠন করতে হবে দেশে, কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি। যদি প্রত্যেককে, খালি ব্যবসায়ীরা নয়, প্রত্যেকটা পরিবারে এই ব্যবস্থাটা শেষ করতে হবে, তবেই যদি কিছুটা আইন শৃঙ্খলার উন্নতি করা যায়। আর হাসিনুর স্যার বললেন যে স্থানীয় লোক নিয়োগ দিতে হবে। তাহলে ইন্টেলিজেন্সের কাজ কি? আমাদের দেশে ইন্টেলিজেন্স যারা আছে তাদের কাজ কি? তারা যদি বিন্দু মাত্র তথ্য দিতে না পারে, এটি ইন্টেলিজেন্স আমাদের বেতন পেলে বসে লাভ নেই, তাদেরকে কাজ করতে হবে ইন্টেলিজেন্সকে। ধন্যবাদ।